আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বাসায় বসে কিভাবে সৃজনশীল প্র্যাকটিস করব, বা তোমাদের কাছ থেকে হাজারো প্রশ্ন এসেছে যে কিভাবে লিখলে আমরা সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাবো বা সর্বোচ্চ মার্ক পাবো, তার এই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। দেখো, সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের যে নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে, তার মধ্যে দেখো একটা অংশ যে প্রতিটি সৃজনশীল প্রশ্নে কয়টা স্তর থাকে? 4টা স্তর থাকে। কি কি? জ্ঞানমূলক থাকে, অনুধাবনমূলক থাকে, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক থাকে। এক্ষেত্রে দেখো, পাশে কিন্তু আমি সময়ও বরাদ্দ রেখেছি। তোমরা অনেকে প্রশ্ন করেছো যে আমি নির্ধারিত সময়ের মধ্যে মানে সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারি না। তাদের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফলো করে তুমি যে কোনো একটা সৃজনশীল লেখো বা নিয়মিত এটা অনুসরণ করতে থাকো, তাহলে দেখবা তোমার পরীক্ষার হলে বেগ পেতে হবে না, তুমি নির্ধারিত সময়ের মধ্যে লিখে আসতে পারবে সবগুলো। দেখো, জ্ঞানমূলকের ক্ষেত্রে এটা হচ্ছে 1 মিনিট সময় বরাদ্দ রাখবে, অনুধাবনমূলকের ক্ষেত্রে এটা 4 মিনিট সময় বরাদ্দ রাখবে, প্রয়োগমূলক 7 বা 8 মিনিট, আর উচ্চতর দক্ষতামূলক এখানে 8 বা 9 মিনিট সময়, কিছুটা কম বেশি হতে পারে। সৃজনশীল প্রশ্ন প্রথম যে প্রশ্নটা লিখবা সেখানে তোমার লেখার গতিটা মানে সবার এক থাকে না, সমান থাকে না, সেক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে। কিন্তু দ্বিতীয় তৃতীয় এইগুলো লেখার ক্ষেত্রে দেখবা তোমার লেখার গতিটা মানে স্পিড বেড়ে যাবে, সময় কম লাগবে আর কি। এটা অনুশীলন করতে হবে, অবশ্যই নিয়মিত লিখতে হবে। এবার দেখো, প্রতিটি সৃজনশীলের জন্য তোমরা সময় পাবে 21 মিনিট, 20 বা 21 মিনিট। এখন প্রতি পৃষ্ঠায় তুমি কত লাইন লিখবে, এটা একটা বড় প্রশ্ন। অনেকের হাতের লেখা মানে অক্ষরগুলো বড়, সেক্ষেত্রে 7 বা 8 লাইন একটা পেজে লেখে। অনেকের হাতের লেখা মানে অক্ষরগুলো ছোট, সেক্ষেত্রে 12 বা 13 লাইন বা 14 লাইন অনেকেই লেখে। 12 লাইন স্ট্যান্ডার্ড, এটা কম বেশি হতে পারে। এবার ক এবং খ এটা তুমি এক পেজে লিখবে এবং খ নংটা তুমি 2টা প্যারায় লিখবে। স্ট্যান্ডার্ড যে একটা কাঠামো সেটা একটু পরেই দেখাচ্ছি। গ নং সেটা 1.5 পৃষ্ঠা লিখবে। গ নংটা 3টা প্যারায় তোমাকে লিখতে হবে, 3টা প্যারায় লিখবে। ঘ নং এখানে 1.5 বা 2 পৃষ্ঠা কম বেশি হতে পারে, আর ঘ নংটা তুমি 4টা প্যারায় লিখবে। এটা গেল মানে লেখার যে কাঠামো আর কি। এবার দেখো, এখানে আমি 5টা পেজ রেখেছি, তোমরা এই কাঠামো অনুসরণ করেই কিন্তু লিখবে। লেখার পর এই যে দেখো, প্রথম পেজে 1 নং প্রশ্নের উত্তর, এবার ক দিবে। এটা লেখার পর তুমি এখানে নীল কালিতে একটা দাগ দিতে পারো। এখানে আবার এই যে বিভিন্ন ঢেউ খেলানো দিবে না, এই যে স্টাইল করার দরকার নেই, এটা অনেকে করে, সময় যাবে আর কি। তাহলে 1 নং প্রশ্নের উত্তর ক, এটা দেওয়ার পর তুমি টু দ্য পয়েন্টে যেটা উত্তর চেয়েছে সেটা তুমি লিখবে। এখানে 1 মিনিট সময় বরাদ্দ রাখবে। এবার অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আসি। 1 নং প্রশ্নের উত্তর খ, এটা তুমি 2টা প্যারায় লিখবে। টু দ্য পয়েন্টে যেটা জানতে চেয়েছে সেটা তুমি প্রথমে দিবে। এরপর হচ্ছে 1 আঙ্গুল ফাঁকা রেখে সেটা তুমি 3 বা 4 লাইন বা 5 লাইনে সেটা ব্যাখ্যা করবে। এই ক এবং খ তুমি একটা পেজের মধ্যে বরাদ্দ রাখবে। অনেকে আবার এই যে এক পেজে লিখে পরের পেজে যে আবার এই পর্যন্ত লেখে 1 লাইন, এটা মানে ভালো দেখায় না আর কি। এবার আসি গ এর ক্ষেত্রে। 1 নং প্রশ্নের উত্তর গ, শুরুতে তুমি যেটা জানতে চেয়েছে যে উদ্দীপকের সাথে তোমার পঠিত কবিতা বা গল্পের কোন অংশের মিল রয়েছে বা কোনটা ফুটে উঠেছে, তুমি টু দ্য পয়েন্টে উত্তরটা দিবে, মূল কথাটা। এরপর 2 নং যে প্যারাটা থাকবে সেখানে তুমি কি করবে, হোক সেটা গ নং হোক সেটা ঘ নং, একেবারে মূল কথাটা মানে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক যে উত্তরটা সেটা তুমি এই 2 নং প্যারা গ এবং ঘ এর 2 নং প্যারায় সে মূল বক্তব্যটা দিবে। তুমি মূল বক্তব্য কোথায় পাবে সেটা ধারাবাহিকভাবে আমাদের পেজে পোস্ট করব সবগুলোতে, এবং আমাদের পেইড ব্যাচে তো বিস্তারিত আমি পড়িয়েছি। গ এর 3 নং প্যারায় তুমি কি করবা, যদি তোমার কাছে চাই যে উদ্দীপকের অংশের সাথে তোমার পঠিত কোন কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ যে অংশের মিল রয়েছে সেটা তোমাকে তুলে ধরতে হবে মানে সাদৃশ্য, আর যে অংশের বৈসাদৃশ্য মানে অমিল রয়েছে সেটা তুমি তুলে ধরলে। তাহলে এটা গেল গ, 1.5 পেজ বা কম বেশি হতে পারে। ঘ এর ক্ষেত্রে দেখো, 1 নং প্রশ্নের উত্তর ঘ, প্রথমে টু দ্য পয়েন্টের উত্তর, 2 নং প্যারা মূল কথা, 3 নং প্যারা যেটা যদি সাদৃশ্য চাই তাহলে মিলগুলো তুলে ধরতে হবে, আর বৈসাদৃশ্য চাইলে অমিলগুলো তুলে ধরতে হবে। আর ঘ নং এর যে 4 নং প্যারাটা, সেখানে তোমার কাছে একটা যুক্তি চাইতে পারে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি সেটা উদ্দীপক প্লাস তোমার পঠিত কবিতা বা গল্প, সেখান থেকে তুমি যে অংশের মানে মিল বা অমিল রয়েছে বা তোমার উত্তরের সপক্ষে মানে তোমার যুক্তি কি দেখায় সেটা তুমি এখানে তুলে ধরবে। তাহলে এই কাঠামো অনুসরণ করে তুমি সৃজনশীল লিখবে, এবং যে টাইম বরাদ্দ পাশে লিখে রেখেছি সেগুলো তুমি একটু ফলো করে লিখবে। তাহলে নিয়মিত লিখতে থাকো, তাহলে দেখবা
পরীক্ষার হলে তুমি মানে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। এবার দেখো আমরা আমাদের যে পেইড ব্যাচ সেখানে হচ্ছে কিভাবে লেখার মানে কাঠামোটা দেখিয়েছি আর কি। দেখো অন্ধবধূ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই যে অন্ধবধূ, সে চোখে দেখে না কিন্তু তার অনুভূতি শক্তি খুবই প্রখর, সে প্রকৃত রূপ রস গন্ধ সব কিছু তার ইন্দ্রিয় সচেতনতা দিয়ে সে হচ্ছে বুঝতে পারে। প্রত্যেকটা মানে গল্প কবিতা এইভাবে পড়ানো হয়েছে। এবার দেখো প্রত্যেকটা তুমি হচ্ছে যে গল্প কবিতা আছে তার শিখন ফল যদি তুমি আগে থেকেই এইভাবে আয়ত্ত করে যেতে পারো, তাহলে উদ্দীপক পড়ার সাথে সাথে তুমি মানে মূল কথাটা ধরতে পারবে। এই অন্ধবধূ কবিতা থেকে দেখো মানে কোন কেন্দ্রিক বা কোন থিম মানে ভিত্তিক উদ্দীপক আসতে পারে, অর্থাৎ দৃষ্টিহীনদের প্রতি পরিবার পরিজন মানে আত্মীয় স্বজন ও সমাজের দৃষ্টিভঙ্গি স্বরূপ, এরপর দৃষ্টিহীনদের অসহায় জীবন, তাদের যে অনুভূতি ও সংবেদনশীলতা স্বরূপ, তাদের এই অন্ধবধূর প্রতি স্বামীর যে আচরণ ছিল বা বাংলার প্রকৃতি রূপ রস গন্ধ এইগুলো সম্পর্কে, এবং গুরুত্ব অনুসারে দেখো পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। এটা শিখন ফল গেল, অর্থাৎ এই যে গ এবং ঘয়ের যে টু দ্য পয়েন্টে যে উত্তরটা লিখবে এই কেন্দ্রিকই থাকবে। এবার দেখো পাঠের উদ্দেশ্য আছে, তারপর হচ্ছে মূল বক্তব্য, অর্থাৎ গ এবং ঘয়ের 2 নং প্যারায় এটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই মূল বক্তব্যটা তোমার গ হোক ঘ হোক সব জায়গায় তুমি এটা প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করতে পারবা। এবার সরাসরি আমরা একটা সৃজনশীল প্রশ্নে যাই। দেখো আমাদের প্রশ্নটি উদ্দীপকটি কি রয়েছে, মানুষের জীবন ক্ষণস্থায়ী, জীবনের স্বল্প সময়ের সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপরে চলে যেতে হয়। গৃহবধূ সুদীপা মাঝে মাঝে দুঃখ করে বলেন, সুন্দর এই পৃথিবী, ঝিঝি ডাকা সন্ধ্যা, জ্যোৎস্না ভরা রাত সব ছেড়ে আমাদের বিদায় নিতে হবে। তাহলে এই উদ্দীপকটা পড়ার সাথে সাথে তোমার মানে মাথায় এটা ক্যাচ করবে এটা কোন গল্প বা কবিতা থেকে এসেছে বা এর মানে কোন অংশের সাথে মিল রয়েছে। ক নম্বরে বলেছে দেখো মধুমদির বাসে, কথাটির অর্থ কি। তারপর এখানে রয়েছে কোকিল ডাকা শুনেছি সেই কবে, এটা ব্যাখ্যা করতে। আমরা গ আর ঘ দেখব। যে উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার যে বিশেষ দিকটিকে আলোকপাত করা হয়েছে তা ব্যাখ্যা করো। দেখো কিভাবে, ক খা একটু দেখে নাও। যে মধুমদির বাসে কথাটির অর্থ মোহময় সুগন্ধে আচ্ছন্ন, এই যে এক লাইনে তুমি এটা উত্তর লিখলে। খ নম্বর বলেছে কোকিল ডাকা শুনেছি সেই কবে, পংক্তিটি দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায়। তাহলে তোমার এটা 2টা প্যারায় লিখতে হবে। খ নং প্রথমে টু দ্য পয়েন্টে লিখবে যে কোকিল ডাকা শুনেছি সেই কবে, এই পংক্তিটি বা এই লাইনটি দ্বারা প্রকৃতির যে ঋতু বদল, যে 6টি ঋতু রয়েছে সে প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, মানে নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা ইঙ্গিত পাওয়া যায়। এই যে তুমি টু দ্য পয়েন্টে লিখলে 1 আঙ্গুল ফাঁকা দিয়ে এটা 3 বা 4 লাইনে ব্যাখ্যা করবে। ক এবং খ তুমি একটা পেজে লিখবে এবং এখানে সময় বরাদ্দ রাখবে 5 বা 6 মিনিট। ক খ গেল। এবার গতে কি বলেছে দেখো, উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতায় যে বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ যেই উদ্দীপকের সাথে তোমার পঠিত কবিতার কোন অংশের মানে মিল আছে আর কি, সেটা তোমাকে তুলে ধরতে হবে। অর্থাৎ এই যে অন্ধবধূর নির্ভর অঙ্গরতার মানে হচ্ছে অন্তরঙ্গতার, মানে প্রকৃতির সাথে তার যে একটা মিশে যাওয়া, এই বিষয়টা কিন্তু তার প্রতিফলিত হয়েছে। অন্তরঙ্গতা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এটা তুমি টু দ্য পয়েন্টে লিখলে। এবার 2 নং প্যারায় তুমি হচ্ছে কি করবা, মূল বক্তব্য দিবে। 3 নং প্যারায় এটা হচ্ছে কোন অংশের সাথে সাদৃশ্য আছে অর্থাৎ মিল আছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরবে। ঘতে কি বলেছে দেখো, উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। উদ্দীপকের জাস্ট একটা অংশ যে অন্ধবধূ যে হচ্ছে নিঃসঙ্গ জীবনের আহাকার, এই বিষয়টা কিন্তু ফুটে ওঠেনি। সে তো চোখে দেখে না কিন্তু তার অনুভূতি শক্তি খুবই প্রখর, সে ইন্দ্রিয় সচেতনতা দিয়ে প্রকৃতিকে অনুভব করে। তারপর তার স্বামী তার তেমন খোঁজ খবর নেয় না, অর্থাৎ তার নিজের কাছে নিজেকে অনেক মানে বোঝাস্বরূপ মনে হয়। অনেক সময় মনে হয় সে যদি পা পিছলিয়ে সে পুকুরে যদি পড়ে যেত তখন তার এই যে অন্ধত্বের অভিশাপটা ঘুচে যেত। অর্থাৎ তার যে নিঃসঙ্গ হাহাকার যে জীবনটা, সেই বিষয়গুলো কিন্তু উদ্দীপকে ফুটে ওঠেনি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উদ্দীপকে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। এটা তুমি লিখবে। 2 নং যে প্যারা থাকবে সেটা হচ্ছে মূল কথা। 3 নং প্যারা মানে কোন কোন বিষয় উদ্দীপকের সাথে মিল আছে সেটা তুমি এখানে দিবে। আর 4 নং যে প্যারাটা সেখানে হচ্ছে তোমার একটা লজিক তুলে ধরবে। দেখো এখানে অন্ধবধূ কবিতায় দৃষ্টিহীন মানুষের ইন্দ্রিয় সচেতনতার দিকটির পাশাপাশি তাদের যে মনোকষ্ট, মনের যে কষ্ট, তাদের যে আহাকার সেটা ফুটে উঠেছে। অন্ধবধূ চোখে দেখতে পারে না কিন্তু সে অনুভবের জগৎ দিয়ে তার ইন্দ্রিয় সচেতনতা খুবই প্রখর, সে সেই
তার অনুভবের জগৎ দিয়ে প্রকৃতি যে রূপ রস গন্ধ সম্পর্কে সে জ্ঞান রাখে এবং সে যেটা হচ্ছে এই উদ্দীপকে কিন্তু ফুটে ওঠেনি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উদ্দীপকের অন্ধবধূ কবিতার সামগ্রিক বা সমগ্র ভাব কিন্তু ফুটে ওঠেনি। এইভাবে কিন্তু তুমি উত্তরটা সেট করবে আর কি। আবারও বলছি, এই যে এই অংশটা অবশ্যই তোমরা ফলো করবে যে কোন অংশের ক্ষেত্রে তুমি কত সময় বরাদ্দ রাখবে এবং কিভাবে লিখবে। আবার অনেকে বলো যে আমার হাতে লেখা ভালো না, তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে তুমি অক্ষরগুলো মাঝারি সাইজের রাখবে এবং এই যে মানে লাইনগুলো যাতে সোজা হয়, মাত্রাগুলো যাতে সোজা হয়, এগুলো মানে খুব ভালোভাবে খেয়াল করবে। কিছুদিন প্রয়োজনে তুমি স্কেল ব্যবহার করবে, মানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবে, তাহলে দেখবা তোমার মাত্রাগুলো যদি মাঝারি সাইজের হয় এবং মানে লাইনগুলো সোজা হয়, তাহলে লেখা মানে দেখতেও ভালো লাগবে এবং মার্কটাও বেশি পাবে। অনেকে বলো যে হাতে লেখা কোনো ইস্যু না, কিন্তু একজনের হাতে লেখা খুবই সুন্দর, এত সুন্দরভাবে লেখে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, তারা যখন নোট জমা দেয় অনেকের হাতে লেখা মানে অক্ষরগুলোই বোঝা যায় না, মার্কটা কিন্তু এখানে কমে যাবে। সেক্ষেত্রে এখন থেকেই তুমি অনুশীলন করো এবং যেভাবে যেটা বলা হয়েছে সেটা মেনে তুমি লেখো, দেখবা পরীক্ষার হলে তুমি নির্ধারিত সময়ের মধ্যে মানে সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে এবং সর্বোচ্চ মার্ক পাবে। সকলের জন্য শুভকামনা রইল। এরকম আরও যে যে ভিডিও তোমরা চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের জন্য মানে সাজেশনমূলক আরও যা যা লাগবে সবগুলোই দিতে প্রস্তুত রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।